কোষঝিল্লির মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে মডেল সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দেখো লিখছি, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা অনেক অনেক ইম্পর্টেন্ট, সিকিউতে অনেক আসে। তো প্রথম কথা হচ্ছে যে এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা তো দেখতে হবে, তাই না? ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে কি বোঝায়? এই যে ফ্লুইড শব্দটা, এই ফ্লুইড মানে আসলে বোঝাচ্ছে কি? ফ্লুইড মানে বোঝায় যে কোনো কিছু ভাষা ভেসে থাকা, এই ভাষা হচ্ছে ফ্লুইড। ঠিক আছে, ওকে। আরেকটা কথা হচ্ছে মোজাইক। মোজাইক মানে কি? মোজাইক মানে বোঝায় এখানে মাঝখানে কিছু একটা থাকে। কি থাকে? মাঝখানে প্রোটিন থাকে। প্রোটিন থাকে, ওকে। ওকে, তো এই ফ্লুইড মোজাইক মডেলে আমরা মডেলটাকে আগে আঁকবো নাকি আগে দেখি মডেলে কি কি লাগে বা কি কি থাকে? মনে রাখবো এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে প্রথমত যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে প্রথম যেটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে। কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার থাকে। এবং দুই নাম্বার, এখানে মেমব্রেন প্রোটিন থাকে। কি থাকে? মেমব্রেন প্রোটিন থাকে। ঠিক আছে। তিন নাম্বার, এখানে থেকে গ্লাইকোকেলিক্স। গ্লাইকোকেলিক্স এবং এইখানে থাকে কোলেস্টেরল। কোলেস্টেরল, ঠিক আছে। আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ার, এখানে বাই শব্দ দ্বারা বোঝাচ্ছে দুইটা। কয়টা? দুইটা, অর্থাৎ একের অধিক, সাধারণত দুইটা বোঝায় বাইলেয়ার। ক্লিয়ার? ওকে। আর বাইলেয়ার এটাকে আমরা বলতে পারি যে এমফোটেরিক। এমফোটেরিক, এই এখানের মধ্যে কি থাকে স্যার? এখানের মধ্যে প্রথমত এমফোটেরিকটা কি দিয়ে থাকে? হাইড্রোফিলিক থাকে এখানে। এবং দুই নম্বরে এখানে হাই হাইড্রোহলিক থাকে। হাইড্রোহলিক, সেই জিনিসগুলা। ঠিক আছে, এগুলা না জানলেও তোমার কোনো সমস্যা নেই, তবে এই চারটা জিনিস মনে রাখতে হবে যে ফসফোলিপিড বাইলিয়ার থেকে, মেমব্রেন প্রোটিন থাকে, গ্লাইকোক্যালিক্স থাকে এবং কোলেস্টেরল থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে গ্লাইকোক্যালিক্স, এই গ্লাইকোক্যালিক্সে আসলে কি দিয়ে গঠিত? মনে রাখবা এই গ্লাইকোক্যালিক্সটা মূলত গ্লাইকোলিপিড দিয়ে গঠিত। শুধু গ্লাইকোলিপিড না স্যার, গ্লাইকোলিপিডের সাথে আরেকটা জিনিস থাকে, সেটাকে থাকে গ্লাইকোপ্রোটিন। অর্থাৎ গ্লাইকোলিপিডের সাথে গ্লাইকোপ্রোটিনও থাকে এই কোলেস্টেরলের মধ্যে। সরি সরি গ্লাইকোক্যালিক্সের মধ্যে। তাহলে এই গ্লাইকোক্যালিক্সের মধ্যে থাকে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। এবং আমরা এই দুইটাকে মিলিয়ে আমরা এটাকে পুরোটাকে বলি চিনির স্তর। এই পুরোটাকে আমরা কি বলি? চিনির স্তর বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চিত্র আঁকবো স্যার, এবং চিত্রের মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দিব। ওকে। ওকে, তাহলে কি কি লাগবো? এই চারটা জিনিস লাগবো, যে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা এখন খুব সুন্দর করে স্যার চিত্রটা আঁকবো, একে আমরা দেখব। তো দেখো চিত্র কিভাবে আঁকবো। প্রথমত আমাকে প্রথমে ফসফেট হেড আঁকতে হবে। ঠিক আছে, এইভাবে গোল গোল দিবা। দেখো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে গোল 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 করে দিবা, একটা একটার সাথে লাগিয়ে লাগিয়ে অনেক গুড়া শূন্যের মতন করে এই গুল্লা গুল্লা দিয়ে দিবা আর কি। ঠিক আছে, এই যে গুল্লা গুল্লা দিয়ে দিবা।
ওকে ওকে। ঠিক এর নিচে আবারও একটু জায়গা রেখা আবার এরকম গোল্লা গোল্লা দিয়ে একটা লাইনের মতন দিলাম। এরপরে এইভাবে সুন্দর করে টান দিবা, এই যে এইভাবে প্রত্যেকটা গুল্লার নিচে, ঠিক আছে? এখন প্রথমটা তো প্রথম লাইনটা সুন্দর করে দিলাম, বাট এই লাইনটা তো সেম ভাবে দিতে হবে। So, এইভাবে, অথবা তুমি খাতাটাকে এইভাবে ঘোরাইতে পারো, ঘোরানোর পরে ওই আগেরটার মতো এইভাবে দিতে পারো, তাও কোনো সমস্যা নাই। এভাবে এই চিহ্নর মতন দিয়ে দিব সুন্দর করে। শেষ দেওয়া দয় যা ছিল, ঠিক আছে? এখন দেখো কি বলছে কি না কি করব। প্রথমত আমাকে কি করতে হবে, এই দেখো এই যে গোল্লা এগুলোকে কি বলা হয়, এই যে মাথা এগুলোকে বলা হয় মাথার মতো দেখতে না, এটাকে বলা হয় ফসফেট হেড বলা হয়। তুমি কখনোই মার্জিনের বাইরে লিখবা না, তুমি কখনোই কলম দিয়ে লিখবা না, যদিও আমি লিখতেছি, আমি পেন্সিল দিয়ে লিখলে এখানে বোঝা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, এরপরে দেখো উপরে এটাকে বলা হয় ফসফেট হেড, ঠিক আছে? আর এই যে নিচের যে পায়ের মতন যেটা লেজের মতো, ঠিক আছে, এটাকে বলা হয় লেজ। যেটা কি দিয়ে তৈরি এই লেজটা, এই লেজটা বা এই লেজটাকে আরেকটা নামে ডাকা হয়, যেহেতু এটা ফ্যাটি অ্যাসিডের তৈরি, সেটা এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড টেইলও বলা হয়, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন এখানে অনেকগুলো প্রোটিন থাকে, এই যে ফসফেট হেড এগুলোর উপরে এইদিকে একটা সুন্দর প্রোটিন থাকে, এইরকম অনেকটা থাকে, এরকম একটা প্রোটিন থাকে সুন্দর, ঠিক আছে? এই প্রোটিনটা তুমি এইভাবে একটু গাঢ় করে দিতে পারো, ঠিক আছে? এবং আমরা এই প্রোটিনটাকে যখন, যেহেতু এটা উপরে আছে, কোনো কিছুর উপরে আছে, একটা সারফেসের মতো উপরে আছে, সেহেতু এটাকে আমরা বলি সারফেস প্রোটিন। কি বলি? সারফেস প্রোটিন, ঠিক আছে? ওকে। এইদিকে আসলে এদিকে একটা ছোট 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 অনেকগুলা দেখা যায়, গুল্লা 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 লম্বা ইয়ের মতো, এটাকে বলা হয় গ্লাইকোলিপিড। এটাকে বলা হয় গ্লাইকোলিপিড, ঠিক আছে? আবার গ্লাইকোলিপিড স্তর দিও না, এটা গ্লাইকোলিপিড, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে গিয়ে যে তোমার প্রোটিন থাকে, যে প্রোটিনটা অনেক এইভাবে থাকে, অনেকটা এইভাবে থাকে, লাইক কিডনি, ঠিক আছে? কিডনির মতো যেভাবে স্ট্রাকচার এরকম থাকে আর কি প্রায়। তো এটাকে ওইভাবে ভরাট করে দাও, সুন্দর কইরা, সুন্দর করে দিও। আমি একটু ফাস্ট দেখাচ্ছি, একটু হালকা পাতলা ভুল হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। কি বলা হয়? ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিনের উপরে যে ফসফেট থাকে, সরি, ফসফেট হেড থাকে, এই ফসফেট হেডের থেকে সুন্দর করে এইভাবে গ্লাইকোলিপিডের মতন লম্বা করে একটা লাইনের মতন দেখা যায়, যেটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। মনে রাখবা আগেরটা ছিল গ্লাইকোলিপিড, আর এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো এই যে চিত্র, এটা আসলে কিসের চিত্র বলতে পারবা? এই যে চিত্রটা, এই চিত্রটা মূলত আমরা কোষ প্রাচীর তো জানি স্যার, তাই না? সহজ ভাষায় বলতে গেলে এরকম থাকে না, নর্মালি আমরা দেখি এই যে ছোট্ট করে এরকম থাকে, হ্যাঁ, এদিকে হচ্ছে গিয়ে সুন্দর করে একটা নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, এবং কোষ প্রাচীরের ভেতরে হচ্ছে গিয়ে যে কোষ ঝিল্লি থাকে, কোষ ঝিল্লি, বাহিরের এটাকে আমরা বলি কোষ প্রাচীর। কি বলি? কোষ প্রাচীর বলি। এবং এই ছোট্ট একটা অংশকে আমি যখন কাটবো এই কোষ প্রাচীরের, কেটে আমি যদি এটাকে জুম করে আমি যদি দেখাই, এভাবে জুম করে যদি দেখাই, তাহলে তুমি এটা দেখতে পারবা, এই চিত্রটা খুব সুন্দর করে দেখতে পারবা, ঠিক আছে? এবং এই অংশটাকে আউট বলা হয়, অর্থাৎ বাহিরের অংশ, ঠিক আছে? আর এই অংশটাকে ইন বলা হয়, এটা হচ্ছে ভেতরের অংশ। এবং দেখো এই যে ফসফেট গুলো আছে, এই দুই ধরনের ফসফেটের মাঝখানে এক ধরনের
প্রোটিন থাকে সুন্দর করে এইভাবে এক ধরনের প্রোটিন থাকে, যে প্রোটিনটাকে আমরা কি বলি, যে প্রোটিনটাকে আমরা বলছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি, এখানে আর তেমন কিছু নাই। সো এইটাই, এই যে পুরো একটা স্ট্রাকচার, এটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সেটা কিসের চিত্র? তুমি সুন্দর করে লিখতে পারো যে এই চিত্রটা হচ্ছে গিয়ে ফ্লুইড মোজাইক মডেলের। ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মানে কি? ভাষা। এই যে লিপিডগুলো ভেসে আছে না, অনেকটা বোঝা যায়। এবং এদের মাঝখানে প্রোটিন আছে না, এই যে প্রোটিন, এখানে প্রোটিন আছে না, লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে না, সাইডে এদিকে ইন্টিগ্রাল প্রোটিন আছে না, উপরে সারফেস প্রোটিন আছে না। সো এই যে এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের একটা সুন্দর চিত্র। আশা করি আমরা পুরোপুরি আঁকতে পারবো, খুবই সহজ। জাস্ট গুলা দিবা, নিচে টান টান দিয়ে এদিকে একটা প্রোটিন, এদিকে একটা প্রোটিন, এদিকে একটা প্রোটিন দিয়ে দিলা, শেষ। ওইদিকে গ্লাইকোলিপিড সুন্দর করে টান দিয়ে দিলা, গ্লাইকোপ্রোটিন দিয়ে দিলা, নামকরণ করলা, শেষ। এটা আর কিছু লাগবে না। এই যে কোষঝিল্লি থেকে, কোষঝিল্লির উপরে যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর থেকে এটা আসছে, এটা না দিলেও হবে, সমস্যা নেই। এত কিছু দেখান লাগবে না, শুধু এই মডেলটা সুন্দর করে দেখাইলেই আশা করি এখান থেকে সিকিউতে কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট, আমাদের মোটামুটি শেষ, আমাদের কোষঝিল্লির যে টপিকটা ছিল এটাও আমাদের আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলেছি। ঠিক আছে, ওকে। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেখো আমি একটু চেক করি যে কোন কোন টপিক গেছে। কোষ প্রাচীর আমাদের শেষ, তাই না? কোষ প্রাচীর আমাদের শেষ, কোষঝিল্লিও কিন্তু আমাদের শেষ, বিশেষ করে ফ্লুইড মোজাইক মডেল শেষ করে ফেলছি। অবশ্যই চিত্র সহ আমরা শেষ করছি। ঠিক আছে, এরপর আসে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের এখন আমরা পড়ব গঠন এবং কাজ দেখব, সাথে এই ক্লোরোপ্লাস্টের সুন্দর একটা চিত্র আমরা কিন্তু দেখব। ঠিক আছে, অবশ্যই চিত্র সহ, চিত্র সহ। ওকে, স্টার্ট। আমরা এখন পড়ব ক্লোরোপ্লাস্ট। এটা এক ধরনের অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এবং এই যে অঙ্গাণুটা আছে, এই অঙ্গাণুটা মনে রাখবা কাজ কি, এটা কয়টা কি মূলত, এটা এইটা কি জিনিসটা কি। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি, আমরা মনে রাখবো এটা সৌরশক্তিকে কি করে, সৌরশক্তি যেটা আছে ওইটাকে এটিপিতে রূপান্তর করে। কিভাবে রূপান্তর করে? এটা প্রথমে সৌরশক্তি থেকে শর্করাতে কনভার্ট হয়, পরবর্তীতে শর্করা থেকে এটিপিতে কনভার্ট হয়। এটা যখন সৌরশক্তি থেকে, মানে সাধারণত তোমরা যে সহজ ভাষায় বলি, সহজ ভাষায় বলি যে এই সৌরশক্তি থেকে তো আমরা এটিপি পাই। ঠিক আছে, এখন এই সৌরশক্তিকে যে এটিপিতে রূপান্তর করবে তার জন্য সৌরশক্তি আগে শর্করাতে কনভার্ট হয়, শর্করা থেকে পরবর্তীতে এটিপিতে কনভার্ট হয়। বাট সৌরশক্তি যে শর্করাতে কনভার্ট হচ্ছে এতে সহায়তা করে এই ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ সরাসরি সৌরশক্তি থেকে এটিপি তৈরি না করলেও এটা ঘুরাই পেছে কিন্তু এটিপি তৈরিতে অনেক বড় অবদান রাখে। কারণ তুমি ক্লোরোপ্লাস্ট ছাড়া এটিপি তৈরি করতে পারবা না। প্রথমে সৌরশক্তিকে শর্করাতে কনভার্ট করতে হবে, যে কাজটা করে ক্লোরোপ্লাস্ট। এবং শর্করা থেকে যে তুমি এটিপিতে আনছো পরবর্তীতে, এই কাজটা করে মাইটোকন্ড্রিয়া, যেটা আমরা সামনে দেখব। সো ক্লোরোপ্লাস্ট কি করে? সরাসরি সৌরশক্তি থেকে এটিপি তৈরি করে না, বাট এই সৌরশক্তিকে শর্করায় পরিণত করে ক্লোরোপ্লাস্ট, পরবর্তীতে এই শর্করা মাইটোকন্ড্রিয়ার সাহায্যে এটিপিতে পরিণত হয়। ঠিক আছে, শরীরের শক্তি লাগবে, কি করতে হবে? ক্লোরোপ্লাস্টের সহায়তা নিতে হবে উদ্ভিদে, তাই না? আচ্ছা, যাই হোক, এখন আমরা সুন্দর করে চিত্রটা দেখি। খুব ভালো করে যে চিত্র আঁকতে হবে, একদম প্রফেশনাল, মানে বইয়ের মতন করে হুবহু এরকম না হলেও হবে, বাট জিনিসপত্র সেম রাখবা, তুমি তোমার নিজের মতন করে আঁকতে পারবা। এই যে দেখো, প্রথমে একটা স্তর দিলাম, ঠিক আছে, এর উপরে জাস্ট আরেকটা স্তর দিবা। তোমরা একটু পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করো, কম্পাস টম্পাস ব্যবহার করে একটু সুন্দর করে, যেন সুন্দর দেখায়। ভেতরে গুল্লা গুল্লা দিল, তবে একটু চ্যাপ্টা গুল্লা দিল আর কি, সহজ ভাষায় বলবো। এইরকম থাকবে, এইরকম, হ্যাঁ, এইরকম চ্যাপ্টা চ্যাপ্টা থাকবে। মনে রাখবা সবগুলো সমান হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, সুন্দর লাগে দেখতে। এই যে প্রত্যেকটা এক একটা গুল্লাকে আমরা বলছি থাইলাকয়েড। কি বলছি? থাইলাকয়েড, থাইলাকয়েড। এবং অনেকগুলো থাইলাকয়েড যখন একসাথে এইভাবে থাকে, একসাথে থাকে, তখন আমরা এটাকে বলছি গ্রানা।
অসংখ্য থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টের ভেতরে, অসংখ্য থাকে, কি থাকে, অসংখ্য থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টের ভেতরে, ঠিক আছে, অসংখ্য থাইলাকয়েড থাকে ক্লোরোপ্লাস্টের ভেতরে। এখন এই যে ক্লোরোপ্লাস্টের ভেতরে অসংখ্য থাইলাকয়েড আছে বা অসংখ্য গ্রানা আছে, এই গ্রানাগুলা বা থাইলাকয়েডের মধ্যে একটা থাইলাকয়েড থেকে আরেকটা থাইলাকয়েড বা একটা গ্রানা থেকে আরেকটা গ্রানার সংযোগ স্থাপন করে লেমেলি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমেলি। এটা কি? এটা হচ্ছে লেমেলি। লেমেলির কাজটা কি বলতো? লেমেলি হচ্ছে গিয়ে যে একটা একটা গ্রানা থেকে একটা গ্রানার সংযোগ স্থাপন করবে আর কি, যেমনে পারো তেমনে ও কি করবে, সংযোগ স্থাপন করবে। ক্লিয়ার? সো এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি লেমেলি। এবং ক্লোরোপ্লাস্টের ভেতরে আরো দুইটা তিনটা জিনিস থাকে, সেগুলো কি? খুবই সহজ। অসংখ্য স্ট্রোমা থাকে, এরকম ছোট 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 গুলা 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 গুলা, হ্যাঁ, অসংখ্য স্ট্রোমা থাকবে। স্ট্রোমা এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্ট্রোমা, বা অনেকে এটাকে ম্যাট্রিক্সও বলে। এটা গণিতের ম্যাট্রিক্স অধ্যায় না, ঠিক আছে, বাট মনে রাখতে পারো। এই ক্লোরোপ্লাস্টের ভেতরে একটা নিজস্ব বৃত্তাকার নিউক্লিয়াস, না অনেকে নিউক্লিয়াস ভাবে এটাকে, এটা হচ্ছে নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ, ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ থাকে। এবং একটা রাইবোজোম থাকে, যেই রাইবোজোমটা অনেকটা এইরকম হয়, এইরকম একটা রাইবোজোম থাকে। এবং এই রাইবোজোমটা অলওয়েজ মনে রাখবা, একটা রাইবোজোম থাকে যেটা আদি প্রকৃতির হয়, সেটা হচ্ছে যে রাইবোজোমটা থাকে সেটা 70s রাইবোজোম থাকে, ঠিক আছে। কোন ধরনের রাইবোজোম? 70s রাইবোজোম। এবং এই ক্লোরোপ্লাস্টটা অবশ্যই দ্বিস্তরী আবরণী হয়, দ্বিস্তরী আবরণী হয়ে থাকে। তাহলে এই শেষ ক্লোরোপ্লাস্টে গুলা দিয়ে থাইরয়েড আঁকো, অনেকগুলো থাইরয়েড মিলে হয় গ্রানা। এই গ্রানাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে লেমেরি, এবং অসংখ্য ছোট ছোট স্ট্রোমা থাকে, একটা নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং একটা 70s রাইবোজোম থাকে। এইটাই শেষ ক্লোরোপ্লাস্টের মধ্যে, আর তেমন কিছু নাই। তবে এই ক্লোরোপ্লাস্টের কাজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কাজ এখানে আমি লিখে দিব এই পৃষ্ঠায় ছোট করে। প্রথমত এই ক্লোরোপ্লাস্ট কি করে? সৌরশক্তিকে, তুমি সরাসরি লিখো না যে সৌরশক্তিকে এটিপিতে পরিণত করে, তাহলে ভুল হইতে পারে। মানে সরাসরি তো হয় না, ঘুরেই পিছে। প্রথমে এটা শর্করাতে কনভার্ট করে, পরে মাইটোকন্ড্রিয়ার সাহায্যে এটিপিতে কনভার্ট করে। প্রথমে ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিকে শর্করাতে পরিণত করে। তাইলে তুমি এটা লিখবা যে সৌরশক্তিকে, সৌরশক্তিকে কাজ হচ্ছে এটা, সৌরশক্তিকে শর্করাতে পরিণত করে এই ক্লোরোপ্লাস্ট। 2 নাম্বার হচ্ছে এটা ফটো ফটো ফসফোরাইলেশনে সহায়তা করে। ফটোফসফোরাইলেশন আশা করি কি জিনিস এটা তোমরা জানো, ঠিক আছে, না জানলে কমেন্ট বক্সে বলো, আমি বলে দিব, সমস্যা নেই। 3 নাম্বার সেটা হচ্ছে ফটো রেসপিরেশনে সাহায্য করে। ফটো রেসপিরেশনে, ফটো রেসপিরেশনে, ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশনে সাহায্য করে এই ক্লোরোপ্লাস্ট। 4 নাম্বার মনে রাখবা, এই ক্লোরোপ্লাস্ট প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরিতে সহায়তা করে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের সহায়তায় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। আরো কিছু আছে, বই থেকে একটু দেখে নিও যদি সুযোগ হয়। 5 নাম্বার সেটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে, ইন, হ্যাঁ বানান ভুল করছি, হবে এটা, ইনহেরিটেন্সে এই ক্লোরোপ্লাস্ট সহায়তা করে, ঠিক আছে। তাহলে এই ক্লোরোপ্লাস্টের কাজগুলো আশা করি আমরা পারবো ইনশাল্লাহ, আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে ক্লোরোপ্লাস্ট আমাদের পুরোপুরি শেষ। এরপরে আমরা কি পড়বো? তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন পড়লাম, চিত্র সহ, চিত্রের মধ্যে গঠন দেওয়া আছে, সুন্দর করে লিখতে পারবা। এবং কাজটাও আমরা পড়ে নিলাম, 5টা কাজ করছি। প্রথমত মনে রাখো, সৌরশক্তিকে শর্করাতে পরিণত করে ক্লোরোপ্লাস্ট, ফটোফসফোরাইলেশনে সাহায্য করে, ফটো রেসপিরেশনে সাহায্য করে, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে, এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের মধ্যেও কিন্তু এই ক্লোরোপ্লাস্ট সাহায্য করে।
তো আমাদের এই চ্যাপ্টারটা খুব বেশি বড় না স্যার, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারই ছোট, বিশেষ করে উদ্ভিদ মানে উদ্ভিদ বিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার আছে, জুলজির সবগুলা অনেক ইজি এবং অনেক ছোট, ঠিক আছে, খুবই সহজ যদি তুমি পড়তে পারো। প্রাণী বিজ্ঞানে এগুলো একটু বড়, ঠিক আছে, একটু বড়, তুলনামূলক বড়, মানে একটু বড় না। বায়োলজি খুবই ইজি একটা সাবজেক্ট। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কিভাবে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। সো মাইটোকন্ড্রিয়া সাধারণত দুই ভাবে চিত্র আঁকা হয়। সো আমি খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদেরকে মাইটোকন্ড্রিয়াটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আশা করি আমরা রেডি। আমরা এখন খুব সুন্দর করে মাইটোকন্ড্রিয়াটা একটু দেখে ফেলবো। দেখো, প্রথমত এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া কিভাবে আঁকবা? প্রথমে এইভাবে একটা স্তর দিয়ে দিবা, ঠিক আছে, সুন্দর করে। এরপরে তোমার কাজ হবে তুমি তোমার মতন করে জাস্ট আঁকো, এইভাবে যাও, যাওয়ার পরে এইভাবে যাও। এত সুন্দর করে আঁকতে হবে ব্যাপার স্যাপার এমন না, মোটামুটি বোঝা গেলে হয়েছে। টিচার যদি বুঝতে পারে যে তুমি আসলে কি বোঝাইতে চাইতেছো, ওইটা হইলেছে। তুমি তো প্রফেশনাল আর্টিস্ট না, আমিও তো প্রফেশনাল আর্টিস্ট না, কেমনে তো সুন্দর করে রাখবো বলো? তাও সুন্দর করে আঁকার চেষ্টা করবো, পরীক্ষায় ভালো মার্ক পাইতে হইবে। তবে সুন্দর করে আঁকতে গিয়ে যদি সময়ের ভেতরে শেষ না করতে পারে তাহলে তো আবার ঝামেলা। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মনে রাখবা দুইটা স্তর থাকে, একটা হচ্ছে বাহিরের স্তর যেটাকে আমরা বলি বহিঃস্তর, একটা হচ্ছে ভেতরের স্তর যেটাকে আমরা বলি অন্তঃস্তর, ঠিক আছে, অন্তঃস্তর। ক্লিয়ার? ওকে। এখন দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া আছে, হ্যাঁ, এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে এরকম একটা গোল্লা বরাট সুন্দর করে একটা নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, ঠিক আছে। এবং এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে খুব সুন্দর করে খুব সুন্দর করে একটা রাইবোজোম আছে, এইভাবে আঁকতে পারো, অথবা আগেরটার মতো যেভাবে দেখেছি ওইভাবে আঁকতে পারো। একটা রাইবোজোম আছে, বোঝা গেলে হয়েছে। সো একটা 70s, যেটাকে আমরা বলি আদি প্রকৃতির একটা রাইবোজোম আছে, ঠিক আছে। ওকে। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে ছোট ছোট দানাদার এরকম গোটা 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 কিছু জিনিস দেখা যায়, যেগুলোকে আমরা বলি অক্সিজোম। কি বলি? অক্সিজোম। আরো সুন্দর করে মাইটোকন্ড্রিয়া আঁকা যায়, মানে এটা একদম বেসিক জিনিসপত্র, ঠিক আছে। এবং এই মাইটোকন্ড্রিয়ার এই অংশটাকে, এই যে গুল্লাগুলো, এই যে অংশ ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি প্রকোষ্ঠ। কি বলি? প্রকোষ্ঠ, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। আর এই অংশটাকে আমরা বলি ক্রিস্টি। কি বলা হয় বলতো? এই অংশটাকে বলা হয় ক্রিস্টি। তবে আমার একটু ঝামেলা হচ্ছে প্রকোষ্ঠ আর কিস্টি কোনটা, এটা প্রকোষ্ঠ নাকি এটা কিস্টি, ঠিক এক্সাক্ট মনে পড়তেছে না। তোমরা একটু দেখে নিও বইয়ে, হ্যাঁ। এটুকু একটু ঝামেলা মনে হচ্ছে আমার, মনে হয় ভুল করতেছি। প্রকোষ্ঠ কিস্টি, একটু দেখে নিও এটা, হ্যাঁ। এই ছোট্ট একটা জিনিস জাস্ট তোমাদের একটু কাজ দিলাম। এখানে কিছু জিনিস গোল 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 দাও, দিয়ে এটাকে লেখো ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। যাই হোক, এখানে এটিপি সিনথেসিস লিখতে পারো, এটিপি সিনথেসিস, সিনথেস সিনথেস। তো এখানে এইটুকুই, আর কিছু নাই স্যার। মাইটোকন্ড্রিয়া মূলত এক কথা, দুইটা স্তর, অন্তঃস্তর বহিঃস্তর। ভেতরে অক্সিজেন দেখা যায়, প্রকোষ্ঠ দেখা যায়, ক্রিস্টি দেখা যায়। 70s বা আদি প্রকৃতির একটা রাইবোজোম থাকে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে। শেষ, আর কিছু লেখা লাগবে না তেমন। তো এতটুকু শেষ, ঠিক আছে। আর কাজগুলো একটু দেখাই দিই। মনে রাখবা মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলা হয়। প্রথমত, এই মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সহায়তা করে, শক্তি উৎপাদনে সহায়তা করে। কেন কোষের পাওয়ার হাউস বলা হয় বাকিগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। এটা শক্তি উৎপাদনে সহায়তা করে। 2 নম্বর, শ্বসনে সহায়তা করে। শ্বসন, কেমন শ্বসন? প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস,
গ্লাইকোলাইসিস এটাতে সহায়তা করে, তাই না? আচ্ছা, তারপরে দেখো ক্রেবস চক্রতে সহায়তা করে। 3 নম্বরে যদি আমি বলি অক্সি অক্সি ফসফোরাইলেশন ফসফোরাইলেশন এটাতে সহায়তা করে। এবং লাস্ট অফ অল ইটিএস এটাতে সহায়তা করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, তো এই তিনটাকে লাস্টের যে তিনটা ক্রেবস চক্র, অক্সিফসফোরাইলেশন এবং ইটিএস, এটাকে আমরা বলি এটা কোথায় ঘটে? এটা মূলত মাইটোকন্ড্রিয়াতেই ঘটে। এগুলা ঘটে কোথায়? এগুলা মাইটোকন্ড্রিয়াতে ঘটে, এগুলা মাইটোকন্ড্রিয়াতেই কিন্তু ঘটে। ঠিক আছে, এবং 3 নাম্বার যে কাজ সেটা হচ্ছে এনজাইম এবং কো এনজাইম তৈরিতে মাইটোকন্ড্রিয়া সহায়তা করে। এনজাইম এবং কো এনজাইম এগুলো কোথায় থাকে স্যার? এগুলো হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়াতে থাকে। কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায় থাকে। এবং লাস্ট অফ অল যদি আরেকটা সুন্দর একটা কাজ বলি, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস বা কোষের জেনেটিক্যালি মৃত্যু যেটা, ঠিক আছে, অ্যাপোপ্টোসিসে কিন্তু হচ্ছে গিয়ে যে তোমার এই মাইটোকন্ড্রিয়া অনেক বড় ভূমিকা পালন করে। ঠিক আছে, অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আবার বলছি, জেনেটিক্যালি, বানানটা দেখে একটু জেনেটিক্যালি বানানটা ঠিক আছে কিনা, না মনে হয় ভুল করছি। নিয়ন্ত্রিত মৃত্যু, নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু যেটাকে বলে অ্যাপোপ্টোসিস, যেটা মাইটোকন্ড্রিয়া ভূমিকা রাখে। এবং 5 নাম্বার তুমি এটা দিতে পারো, ক্যালসিয়াম 2+ এর লেভেল কন্ট্রোল করে। তুমি যদি এগুলো দিয়ে দাও তাহলেই এনাফ স্যার, আর কিছু আশা করি লাগবে না। এতটুকুই কিন্তু শেষ, কমপ্লিট। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ দেখাইলাম পুরোটা এবং কাজও দেখাই দিলাম। এগুলো যদি লেখো একদম ফুল মার্ক পাবা। ওকে, তাহলে আমাদের মোটামুটি মাইটোকন্ড্রিয়া শেষ। তো আমাদের এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল, অর্থাৎ প্রথম একটা সিকিউ প্রায় কনফার্ম, অবশ্যই সবগুলাতে চিত্র সহ। বায়োলজি মানে চিত্র, চিত্র লিখবে না মার্ক পাবা না। হ্যাঁ, অনেক কম পাবা বা নাও পাইতে পারো, তো সাবধান। অবশ্যই ডায়াগ্রাম আঁকতে হবে বা চিত্র আঁকতে হবে। কোষপ্রাচীর দেখাইলাম, গঠন এবং কাজ সহ চিত্র সহ দেখাইলাম। কোষঝিল্লি দেখাইলাম, কোষঝিল্লি মূলত আমরা পড়ি ফ্লুইড মোজাইক মডেল, ওইটার চিত্র সহ দেখাই দিলাম। ক্লোরোপ্লাস্টের গঠন কাজ চিত্র সহ দেখাই দিলাম। মাইটোকন্ড্রিয়ার গঠন কাজ চিত্র সহ দেখাই দিলাম। তাহলে পুরো একটা সিকিউ পুরোপুরি কনফার্ম। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, সেটা হচ্ছে ডিএনএ এর গঠন, ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন এবং ডাবল হেলিক্স মডেলটা আমরা দেখবো। ঠিক আছে, সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এগুলো আমরা যাই। হ্যাঁ, এখন তাহলে আমরা শুরু করি ডিএনএ এর গঠন দিয়ে, যেটা ডাবল হেলিক্স মডেল। ওকে ওকে, তো দেখো এখানে যে তোমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা। দেখো প্রথমত ডিএনএ এর গঠন, যেটাকে ডাবল হেলিক্স মডেল বলা হয়, খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। বাট সাবধান, ভুল করো না, এখানে অনেক বেশ লাগে। দেখো ডিএনএ এর গঠন দেখতে হবে। ডিএনএ এর গঠন বলতেই আমরা মূলত এখানে যেটা প্রচুর কোয়েশ্চেন আসে, ডাবল হেলিক্স মডেলটা, ওইটাই দেখবো। ডাবল হেলিক্স মডেল, ক্লিয়ার? ওকে, এখন দেখো তো স্যার, বলো তো আমাকে ডাবল মানে কি? ডাবল মানে হচ্ছে দুইটা বোঝায়। ডাবল মানে কয়টা বোঝায়? দুইটা বোঝায়। আর হেলিক্স বলতে, হেলিক্স শব্দ দ্বারা বোঝায় পেঁচানো কোনো জিনিস, বা তুমি এটাও বলতে পারো পেঁচানো সিঁড়ির মতো গঠন। সিঁড়ির মতো গঠন যে, এটাকে বলা হয় হেলিক্স। ঠিক আছে, এই দেখতে অনেকটা ডাবল পেঁচানো সিঁড়ির মতোই। কেমন 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 দেখো, এখানে কিছু জিনিস তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এতে এডিনোসিন বোঝায়, টিতে থায়ামিন বোঝায়, জিতে গুয়ানিন বোঝায়, সিতে সাইটোসিন বোঝায়। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মনে রাখো। তো একটা প্রান্ত হয় 5 থেকে 3', এই যে 5', 3', এটা হবে 3', 5', এভাবে মনে রাখবা, চিত্র আকারে শেখাচ্ছে একটু। তো এটা প্রথমে ফসফেট,
এটা ফসফেট, ঠিক আছে। আচ্ছা, সহজ ভাষায় দেখাই, এটা পি পি দাও, তারপরে তুমি এখানে খুব সুন্দর করে এখানে ঝামেলা লাগাও, বুঝছো, ঝামেলা হইতে পারে অনেকের, আমি সুন্দর করে তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে দেখো, দেখো সুন্দর করে দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, মনে রাখবা এডিনোসিন এবং থায়ামিন এই দুইটা অলওয়েজ ডাবল বন্ডে থাকবে, এই যে ডাবল বন্ডে থাকবে, ঠিক আছে। বাট 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 গুয়ানিন এবং সাইটোসিন যেটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি এস এস এগুলো আঁকি সুন্দর করে, আবার একটু গ্যাপ দিয়ে এইখানে আইলে পেস লাগাই দিবা, ঝামেলায় পড়বা। পিপি, তারপরে এস, হ্যাঁ এটা এস, এটা পি, এটা পি, এটা এস, এটা এস, তিন চার পাঁচ ছয় সাত আটটা, আটটার মতো আঁকবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আরো দুইটা দিয়ে দিই। হ্যাঁ, আটটার মতো আঁকলে ভালো। দেখো, এডিনোসিন এবং থায়ামিনের মধ্যে ডাবল বন্ড থাকে, এটা তো আমি বুঝতে পারছি, তাই না? আচ্ছা, তাহলে তুমি এইভাবে সুন্দর করে টান দিয়ে দিবা, মিলাই দিলা আর কি। এবং এরপরে দেবা গুয়ানিন এবং সাইটোসিন। মনে রাখবা গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে। এখন পরেরটাতে গিয়ে এডিনোসিন আগে রাখছিলা, থায়ামিন পরে রাখছিলা, পরেরটাতে গিয়ে তুমি থায়ামিন আগে লেখো, এডিনোসিন পরে লেখো, সমস্যা আছে? নাই। এরপরে আগে লিখছিলা গুয়ানিন আগে, সাইটোসিন পরে, তুমি এখন সাইটোসিন আগে লেখো, তারপরে গুয়ানিন লেখো, এই যে এইভাবে ট্রিপল বন্ড গুয়ানিন দিলা। আবার আগেরটার মতো লিখবা এ ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, হ্যাঁ, এখন দিতে পারি ডাবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, সমস্যা নেই। যাই হোক, এখন কথা হচ্ছে এটাই যে বন্ড কিভাবে গঠিত হয়। এই যে এই পি, এই একে নিয়ে এইভাবে টান দিবা, এবং এসটা পরবর্তীতে এই একে নিয়ে এইভাবে টান দিবা, তাহলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। এবং প্রত্যেকটা দৈর্ঘ্য কতটুকু স্যার? লেন্থটা কতটুকু? 3.5 আর্মস্ট্রং। তাহলে এটা 5:3 মানে 5 প্রাইম টু 3 প্রাইম হলে এটা হবে 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম, এতটুকু দূরত্ব কতটুকু? 20 আর্মস্ট্রং। আশা করি বুঝাইতে পারছি। সো এটাই হচ্ছে মূলত চিত্র, তো এই চিত্র এখানে শেষ হয় নাই, সুন্দর করে প্রত্যেকটা দিতে হবে এইভাবে টান দিয়ে, হ্যাঁ, বোঝাতে হবে এই বন্ডগুলা। একদম সহজ ভাষায় বুঝাই দিলাম, এত ডিটেলস বলি নাই স্যার, ঠিক আছে। এখন সুন্দর করে একটা আরেকটারে এইভাবে টান দিয়ে দিয়ে মিলাই দাও। অবশ্যই পেন্সিল দিয়ে আমরা আঁকবো, পেন্সিল ছাড়া আঁকবো না, না হলে বিপদে পড়ে যাবো, ঠিক আছে, স্যার কাইডিয়া দিবেন, তখন কিছু করার থাকবে না। আর ভুল হইলে পেন্সিল দিয়ে লিখলে কি করা যায়? সংশোধন করা যায়। বাট কলম দিয়ে লিখলে তুমি ওই সংশোধনটা করতে পারবে না, পুরোটা কেটে আবার হচ্ছে যে লিখতে হবে। সো আমি খুব সুন্দর করে এখানে ডিএনএ এর ডাবল হেলিক্স মডেলটা সুন্দর করে এঁকে রেখেছি, আশা করি বুঝতে পারছো। সো এখানে মোটামুটি শেষ আঁকাআঁকি যা ছিল। এখন দেখো আমাদের যে কাজটা, সেটা হচ্ছে যে, তো ডিএনএ সম্পর্কে একটু জিনিস দেখো তো। ডিএনএ, ডিতে কি ডিঅক্সি বুঝায় না? ডিঅক্সি, এনে নিউক্লিক, এতে অ্যাসিড, এই জিনিসপত্রগুলো তো আমরা জানি, ঠিক আছে। অর্থাৎ সহজ ভাষায় বললে ডিএনএ জিনিসটা কি? ডিএনএ জিনিসটা হচ্ছে অনেকগুলো অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার, ঠিক আছে, অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন নিউক্লিওটাইড মূলত কিভাবে আসে স্যার? কিভাবে আসে এটা একটু জানো? দেখো, সুগারের সাথে যখন বেস যুক্ত হয়, ঠিক আছে, তখন আমরা এটাকে বলি নিউক্লিওসাইড। কি বলি? নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডের সাথে পরবর্তীতে যখন ফসফেট অ্যাড হয়, তখন আমরা এটাকে বলি
নিউক্লিওটাইড, কি বলি, নিউক্লিওটাইড। ক্লিয়ার, বুঝাইতে পারছি? ছোট্ট করে কিছু জিনিস জাস্ট দেখাই দিব, দেখায় চলে যাব আমাদের পরবর্তী টপিকে। যে এই যে ডিএনএ, এই ডিএনএ যে প্যাচটা, ঠিক আছে, এইভাবে থাকে না, হ্যাঁ, হয় নাই, সরি, এইদিকে যাবে। তো এই যে ডিএনএ প্যাচটা, এটা পুরাপুরি 34 আর্মস্ট্রং এর হয়ে থাকে। 34 না, সরি, একটা প্যাচ 3.4 আর্মস্ট্রং হয়ে থাকে, ঠিক আছে। আর তুমি এইভাবে না আইকা, জাস্ট একটা একটা দেখাচ্ছে, ছোট্ট একটা অংশ, 3.4 আর্মস্ট্রং। তুমি এইভাবে না আইকা এইভাবেও আঁকতে পারো, জাস্ট এইভাবে করে এইখানে এডিনোসিন থায়ামিন দিয়ে, হ্যাঁ, এইভাবে এইভাবে আগাতে পারো, তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট যাই স্যার পরবর্তী টপিকে। সো মোটামুটি ডিএনএ এর গঠন, ডাবল হেলিক্স মডেলটা পুরোপুরি বুঝাইলাম, এতটুকু লিখতে পারলেই শেষ। আশা করি আর কিছু লেখা লাগবে না। সো ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা আশা করি যে আমরা স্যার বুঝতে পারছি। এখন আমাদের পরবর্তী যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে, আর হ্যাঁ, অনেকে এটিজিসি জিনিসগুলো কি অনেকে ছিল না। সো এটাকে এডিনোসিন বলছি এত সময় ধরে, কেউ মনে করাই দিলাম এডিনিন, ঠিক আছে, এটা সঠিক হচ্ছে এডিনিন। ছোটবেলা থেকে এডিনোসিন শিখে আস্তে আস্তে আমার মুখে দিয়ে এখন এডিনোসিন ছাড়া কিছু বের হয় না। টিতে কি, থায়ামিন, টিতে থায়ামিন, জিতে গুয়ানিন, জিতে গুয়ানিন, এবং সিতে কি, সিতে হচ্ছে সাইটোসিন, সিতে সাইটোসিন। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে আমাদের যে যে টপিকগুলো শেখা দরকার তার মধ্যে খুব সুন্দর করে স্যার আমরা, দেখো, ডিএনএ এর গঠন, ডাবল হেলিক্স মডেলটা খুব সুন্দর করে শেষ করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা পড়বো ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য, এরপর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, আরেকটা আছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা খুব বেশি আসলে, তারপরে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। ডিএনএ আরএনএ পার্থক্যটা এখন আমরা দেখবো, যেটা সিকিউর খ নম্বরে আসা, অনেক ছাত্রদের অনেক পছন্দনীয় একটা হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেন। আর আশা করি আমাদের শেষ হয়ে যাবে, আমরা দেখি ডিএনএ আরএনএ এর পার্থক্যটা দেখবো। ডিএনএ এন্ড আরএনএ, তো দেখো, কলম দিয়ে একটু তাড়াতাড়ি লিখে দিই। তুমি পেন্সিল দিয়ে আঁকবা অবশ্য, আমি আগেও বলছি, আবারও বলছি, আবারও বলছি। এটা হচ্ছে ডিএনএ, এখানে লিখবো আরএনএ, এবং পার্থক্যটা ঠিক এইভাবে লিখবো, তাহলে মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি। আলোচ্য বিষয়টা এখানে লিখবো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো ভৌত গঠন, ভৌত গঠন এখানে লিখবো। ডিএনএটা সাধারণত দ্বিসূত্রক হয়ে থাকে এবং আরএনএটা হয়ে থাকে একসূত্রক। এটা হচ্ছে প্রথম পার্থক্যটা। এবং দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে, মনে রাখো, যে এদের রাসায়নিক গঠন সম্পর্কে দেখবা। রাসায়নিক গঠন মনে রাখবা, ডিএনএ এর রাসায়নিক গঠনে কি থাকে, ডিঅক্সি, ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, অর্থাৎ এখানে এডিনোসিন আছে, থায়ামিন আছে, সরি, এডিনিন আছে, থায়ামিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে। বাট 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 আরএনএ তে কি থাকে, আরএনএ তে ডিঅক্সি রাইবোজ সুগার না, থাকে রাইবোজ সুগার। সো রাইবোজ সুগার, এখানে পার্থক্যটা মূলত কি, দেখো, ডিএনএ তে এডিনিন ছিল, আরএনএ তেও এডিনিন আছে। ডিএনএ তে গুয়ানিন ছিল, আরএনএ তেও গুয়ানিন আছে। ডিএনএ তে সাইটোসিন ছিল, আরএনএ তেও কিন্তু সাইটোসিন আছে। বাট ডিএনএ তে থায়ামিন ছিল, বাট আরএনএ তে ওই থায়ামিনের পরিবর্তিতে নতুন একটা জিনিস আছে, ইউ, ইউ লিখি আমরা এটাকে, যেটাকে বলা হয় ইউরাসিন। এটা কি, এটা হচ্ছে ইউরাসিন, ইউরাসিন, এটা হচ্ছে ইউরাসিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখন উৎপত্তিটা দেখব। উৎপত্তি, মনে রাখো, ডিএনএ থেকে যদি ডিএনএ আসে, ডিএনএ থেকে ডিএনএ পাওয়া যায়, বাট আরএনএ থেকে আরএনএ পাওয়া যায় না, এটা নতুন ভাবে আসে, বুঝছো, ক্লিয়ার। নেক্সট যেটা লাগবো সেটা হচ্ছে অবস্থানের ক্ষেত্রে। মনে রাখবো, ডিএনএ যেটা আছে সেটা নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসে, এবং আরএনএ যেটা আছে সেটা সাইটোপ্লাজমে থাকে অনেক সময়,
বাট সাইটোপ্লাজমে 90% আরএনএ সাইটোপ্লাজমে থাকে, আর বাকি 10% নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে বাকি 10% থাকে। এই উত্তরগুলো ক্লিয়ার আছে। বাট 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 আমরা একটু বই থেকেও দেখে নিব, ওই জন্য রেখে দিলাম। বইয়ে আরো কয়েকটা দেওয়া আছে, ওইগুলো একটু নিজে থেকে পড়ে নিব। বইয়ে বাকিগুলো দেওয়া আছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে যে পার্থক্য, এই যে পার্থক্যটা আমাদের আশা করি পুরাপুরি ক্লিয়ার স্যার। এই পার্থক্যে আশা করি আমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমাদের বলতে গেলে লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিএনএ আরএনএ এর রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন। পাশাপাশি ট্রান্সলেশনটা যদি পারি দেখাই দিব, না হলে তো সমস্যা নেই। সো এখন দেখো রেপ্লিকেশন, কিসের রেপ্লিকেশন হয়? ডিএনএ আরএনএ রেপ্লিকেশন। সো রেপ্লিকেশনটা করব অবশ্য, তবে এই রেপ্লিকেশন করতে হলে আমাদের কিছু জিনিস লাগবে, কিছু উপকরণ লাগবে, যেটাকে আমরা বলছি প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ খুবই ইম্পর্টেন্ট। উপকরণ ছাড়া তো তুমি প্রসেস করতে পারবে না। প্রথমত একটি ডিএনএ সার্চ লাগবে, একটি ডিএনএ সার্চ লাগবে কাটাকাটির জন্য আর কি, ঠিক আছে? এবং শক্তির জন্য একটা ট্রাইফসফেট লাগবে। মানে শক্তি কোথা থেকে পাবো? ট্রাইফসফেট থেকে, নাকি? দেখো তো, শক্তি আমরা ট্রাইফসফেট নিতে হবে। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স লাগবে বা রেপ্লিজম লাগবে। রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম লাগবে, রেপ্লিসম, ঠিক আছে? সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, প্রথমে দেখো হেলিকেজ লাগবে, হেলিকেজ। ডিএনএ পলিমারেজ লাগবে, এসএসবিপি লাগবে, এবং টপো আইসোমারেজ লাগবে। এই জিনিসপত্রগুলো কি স্যার? এগুলো কি আসলে? এগুলো মূলত সবগুলো হচ্ছে এনজাইম। এগুলো কি? এগুলো মূলত হচ্ছে এনজাইম। সো কি কি লাগবে? একটা ডিএনএ সার্চ লাগবে, শক্তির জন্য ট্রাইফসফেট লাগবে, রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম লাগবে। এগুলো কি? এগুলো হচ্ছে হেলিকেজ, ডিএনএ পলিমারেজ, এসএসবিপি, হ্যাঁ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলা হয় এটাকে, না সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং ফসফেট প্রোটিন, এগুলো টোপো আইসোমারেজ, এগুলো আছে, ঠিক আছে? সো যাই হোক, আমরা এখন মূল জিনিসটা দেখি একটু, ঠিক আছে? যে কি কি লাগবে কি কি না, ধাপ সমূহ একটু দেখতে হবে। একদম শর্টকাটে লিখে দিই স্যার। তারপরে দেখো ধাপ সমূহ, কি কি ধাপে আমাদেরকে আগাতে হবে। দেখো ধাপ সমূহ, প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে তোমাকে ডিএনএটা খুলতে হবে স্যার। খোলাখুলির কাজ লাগবে। ধাপ যে 2, এইটাতে তোমাকে কি করতে হবে? তোমাকে নতুন স্ট্র্যান্ড সেট করতে হবে, নতুন স্ট্র্যান্ড। এরপরে তোমাকে ধাপ 3-এ প্রফ রিডিং করতে হবে। কি করতে হবে? প্রফ রিডিং, প্রফ রিডিং, ক্লিয়ার? আর এগুলা পুরোপুরি ডিটেলস লিখলাম না, কারণ এখানে লিখে দিচ্ছি এই জিনিসপত্রগুলো একটু স্যার বইগুলো থেকে হুবহু দেখে লিখে আমরা কি করব? প্র্যাকটিস করব, প্লাস শিখব, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। সো এখানে দেখো খুব সুন্দর করে আমরা আঁকি, এভাবে আঁকবা। আরেকটা ঠিক উল্টা ভাবে যাবে। সুন্দর করে আঁকা হয় না, এটা আমিও জানি, বাট কিছু করার নেই। এখানে একটা এনজাইম আছে যেটা এটাকে কাটবে। সো এই এনজাইমটা কি বলা হয়? হেলিকেজ। দেখি কি বলা হয়? হেলিকেজ। এখানে থাকে একটা, সেটা হচ্ছে টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ, ঠিক আছে? এখানে থাকে
এসএসবিপি কাটার জন্য কাটাকাটি করবে না, এসএসবিপি লাগবে তো। এসএসবিপি এসএসবিপি কে কি বলা হয়? একটাকে বলছিলাম যে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বলা হয়। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো কিভাবে কাটে, কিভাবে কি করে আমরা একটু দেখি। প্রথমত এখানে অকাজাকি খণ্ড থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অকাজাকি খণ্ড। অকাজাকি খণ্ড, ঠিক আছে। এইদিকে ছোট্ট করে এইভাবে একটা গুল্লার মতন দিয়ে দিবা, এরপরে আবার টান দিবা। এইটুকু অংশকে বলা হয় লেগিং সূত্র, ঠিক আছে। নিচে একটা গোল্লা দাও, দাও 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 দাও, 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 আবার টান দাও, ঠিক আছে। এখন এই যে এনজাইম গুলো আছে একটা আরেকটাকে লাগাচ্ছে, লাগাচ্ছে, ঠিক আছে। লাগাচ্ছে বলতে দুইটাকে কম্বাইন করছে, একসাথে আনছে। এই যে লেগিং সূত্র, অকাজাকি খন্ড, এগুলোকে কানেক্ট করছে। কানেক্টটা করে কেরা? কানেক্টটা করে লাইগেজ, লাইগেজ, লাইগেজ এনজাইম। লাইগেজ হচ্ছে লাগায়, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো এখানে অনেকগুলো ইয়ে পাওয়া যায়, এডিনোসিন, এডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। হ্যাঁ, সো এই জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। ক্লিয়ার? যে দেখো তো স্যার এখানে, এখানে দেখো তো, এখানে সাইটোসিন আছে, থায়ামিন আছে, হ্যাঁ, এডিনোনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, থায়ামিন আছে, এডিনোসিন আছে, এগুলো আছে। এখানে আছে কি আরো আছে, গুয়ানিন টায়ানিন এগুলো আছে আর কি। তো যাই হোক, সাইটোসিনের সাথে যায় কি গুয়ানিন, থায়ামিনের সাথে যায় কি এডিনোসিন, এডিনোসিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এডিনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে এডিনিন, এবার হচ্ছে গুয়ানিনের সাথে সাইটোসিন। সো প্রথম দিকে এদিকে এইভাবে একটু ভরাট করে দিবা। ভরাট করে দিয়ে তুমি এটাকে লিখবা পলিমারেজ লিডিং। এটা কি? এরকম অংশকে পরবর্তীতে বলা হয় পলিমারেজ লিডিং। পলিমারেজ লিডিং, এখান থেকে তুমি ডিএনএ পাবা সুন্দর করে। সো এতটুকুই, শেষ স্যার, আর কিছুই নাই। এই হচ্ছে মূলত আমাদের যে জিনিসপত্রগুলো ছিল, কিভাবে আমরা এটা তৈরি করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা হচ্ছে গিয়ে যে রেপ্লিকেশন করতে পারি। রেপ্লিকেশন খুব সুন্দর করে দেখাই দিলাম। এরপরে হচ্ছে গিয়ে যে আমাদের ট্রান্সক্রিপশন আছে, ট্রান্সক্রিপশন আরো বেশি সহজ, কোনো ঝামেলা নাই। রেপ্লিকেশন মানে কি জানো? রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে যখন একটা ডিএনএ তৈরি হবে, তখন আমরা এটাকে বলা হয়, এটাকে আমরা বলি রেপ্লিকেশন। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে, তখন আমরা এটাকে বলছি কি রেপ্লিকেশন। রেপ্লিকেশন কখন হয় দেখো, আমি এটা বলে পরবর্তীতে লিখে দিব, সমস্যা নেই। সো এখানে দেখো খুব সুন্দর করে ডিএনএ থেকে আমরা একটা ডিএনএ তৈরি করলাম, অর্থাৎ আমরা খুব সহজে এখানে রেপ্লিকেশন প্রসেসটা দেখাই দিলাম। তো পাইসোমারেজ আসছে, হেলিকেজ এনজাইম কি করছে, এই দুটাকে কেটে দিছে, কেটে দিয়ে পরবর্তীতে এখানে অকাজাকি খন্ড এবং লেগিং সরি লেগিং সূত্র দেখা দিছে। এগুলোকে কানেক্ট করে খেয়েছে, এগুলোকে কানেক্ট করছে লাইগেজ এনজাইম। এসএসবিপি এখানে করছে, এসএসবিপি কাজ করছে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই এসএসবিপির কাজ কি ছিল? রেপ্লিকেশন কমপ্লেক্স লাগবে, রেপ্লিজোম লাগবে, রেপ্লিকেশন করতে হবে। সো এরপরে দেখো এই যে বিভিন্ন ধরনের আমরা এখানে আরো অনেকগুলো পাইছি, এডেনিন পাইছি, থায়ামিন পাইছি, এই যে বন্ড গঠন করছে। পরবর্তীতে এখানে পলিমারেজ রিডিং পাইছি এবং এখান থেকে আমরা ডিএনএ পাইছি। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। এত ডিটেলসে গেলাম, জাস্ট উপর উপর একটু বুঝাই দিচ্ছি। এরপর আসো ট্রান্সক্রিপশন প্রসেসটা। এরপর আসবা আমাদের ট্রান্সক্রিপশন প্রসেস। দেখো ট্রান্সক্রিপশন খুবই সহজ, ওই সেম আগেরটার মতো, আগেরটার মতো, হ্যাঁ, সেম আগেরটার মতো। হ্যাঁ, এদিকে টান দাও, টান দিয়ে দিবে। জাস্ট এখানে দিয়ে দিবা এডিনোসিন, এ টি সি জি, এ সি, আর দিয়ে দিবা সি টি সি, এরকম দিবা, ঠিক আছে। এডিনিনের সাথে আবার এদিকে একটা বক্সের মতো টানিয়ে দিবা, বুঝাইবা যে এখানে কানেক্টেড হচ্ছে একটা একটার সাথে। এডিনিনের সাথে যায় থায়ামিন, থায়ামিনের সাথে যায় এডিনিন, সাইটোসিনের সাথে যায় গুয়ানিন, গুয়ানিনের সাথে যায় সাইটোসিন, এডিনিনের সাথে যায় থায়ামিন, সাইটোসিনের সাথে যায় গুয়ানিন, থায়ামিনের সাথে যায় এডিনোসিন এবং সাইটোসিনের সাথে যায় গুয়ানিন। এখান থেকে আমরা এমআরএনএ অর্থাৎ আরেকটা আরএনএ পাই। সো ট্রান্সক্রিপশন কি?
ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যখন তুমি একটা ডিএনএ থেকে একটা আরএনএ পাবা, তখন আমরা এটাকে বলছি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ঠিক আছে। তো প্রসেসটা আমি একটু সুন্দর করে জাস্ট দেখাই দিই। সেটা কি, এই যে এখানে দেখো যে ডিএনএ থেকে যখন তুমি আরএনএ পাচ্ছ, ডিএনএ থেকে আরএনএ পাইলে আমরা তখন এটাকে বলি রেপ্লিকেশন। রেপ্লিকেশন হয়েছে এখানে। বাট পরবর্তীতে যখন একটা আরএনএ থেকে সরি মিস্টেক করছে, ডিএনএ থেকে ডিএনএ পাইলে এটাকে আমরা বলি রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন তুমি একটা আরএনএ পাবা তখন আমরা এটাকে বলছি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এর পরবর্তীতে আরএনএ থেকে যখন আমরা একটা প্রোটিন পাচ্ছি, আরএনএ থেকে যখন একটা প্রোটিন পাচ্ছি তখন আমরা এটাকে বলছি ট্রান্সলেশন। অর্থাৎ আবারও বলি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলে এটাকে বলি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে তখন এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হলে তখন আমরা এটাকে বলি ট্রান্সলেশন। আশা করি পুরোপুরি বুঝাইতে পারছি, আমাদের আর কোনো এখানে ঝামেলা নাই। সো ট্রান্সক্রিপশন, ট্রান্স কি বলছিলাম, ওই যে আমাদের ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সলেশন রয়ে গেছে নাকি। সো এখানে দেখো মূলত কি কি বললাম, এখানে আমাদের রেপ্লিকেশন শেষ, আমাদের ট্রান্সক্রিপশনও শেষ। আরো কিছু ছোট ছোট জিনিসপত্রগুলা আমরা একটু দেখবো, দেখেই আমাদের ক্লাসটা শেষ করে দিব স্যার। ঠিক আছে। সো মোটামুটি যা দরকার সবই পড়াই দিছি। বাট এখানে একটু জিনিস খেয়াল করো স্যার, যখন তুমি ইয়ে করতে যাবে, ওই যে আমি তোমাকে কিন্তু ইয়ে দেখাইনি, ওই যে এটা, সরি দাঁড়াও জাস্ট ফর সেকেন্ড। ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশনের জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে সেগুলো দেখাইনি, ওগুলো একটু লিখে দিই। ট্রান্সক্রিপশনের জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে সেগুলো একটু বলি। এই প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে তোমার প্রথমত একটা ডিএনএ সার্চ লাগবে। কি লাগবে? সার্চ লাগবে। 2 নাম্বার শক্তি লাগবে। 3 নাম্বার এনজাইম লাগবে। এনজাইম অর্থাৎ ডিএনএ পলিমারেজ লাগবে। ডিএনএ পলিমারেজ লাগবে। ঠিক আছে। আচ্ছা, আর ধাপগুলো কি কি, মানে প্রসেসটা কি কি, কিভাবে তুমি আগাবা? প্রথমে কাজ শুরু করবা, সূচনা হবে। এরপরে তুমি সূত্র বর্ধিতকরণ করবা, এই যে এইভাবে বর্ধিতকরণ করবা, সূত্র বর্ধিতকরণ করবা। এরপরে তোমার কাজ হচ্ছে তুমি প্রি আরএনএ থেকে কি করবা? প্রি আরএনএ থেকে তুমি চূড়ান্ত আরএনএ নির্ণয় করবা। চূড়ান্ত আরএনএ নির্ণয় করবা। কিভাবে নির্ণয় করবা? 3টা প্রসেসে। একটাকে বলা হয় ক্যাপিং, একটাকে বলা হয় টেইলিং, একটাকে বলা হয় টেইলিং বলা হয়, এবং আরেকটাকে বলা হয় স্লাইসিং। স্লাইসিং বুঝতে পারছি? একটা হচ্ছে ক্যাপিং, একটা হচ্ছে টেইলিং, এবং আরেকটা হচ্ছে স্লাইসিং। ওকে, বুঝাইতে পারছি? সো এই যে 3টা জিনিসপত্র, এগুলো কিভাবে কি করে জাস্ট ছোট্ট করে একটু দেখাই দিব, তারপরে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দেখো এখানে দেখো, এই যে এইভাবে একটা ছাঁচের মতো নিবা, জাস্ট ফর থিং, লম্বা করে বাড়াইলা। ওকে, সো আমরা এইটুকু অংশকে আমরা বলছি কেপিং করা, কেপিং। ঠিক আছে। এইটুকু অংশকে আমরা বলি কাটছো, এটাকে বলা হয় ইন্ট্রন। ইন্ট্রন কিন্তু কোনো কাজে লাগে না। সো আবারও বলছি, কাজে লাগবে না, প্রসেসে ইন্ট্রন কাজে লাগবে না। ক্লিয়ার? এইটুকু অংশ এটাকে বলা হচ্ছে টেইলিং। টেইলিং। ওকে, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। আর এখানে এক্সন থাকবে, এটা কিন্তু কাজে লাগবে, এটা কাজে লাগবে। তো প্রসেসটা মূলত এইভাবে হয়, এই যে এইভাবে উপরে যা আছে একটা কাছের মতো আর কি, সুন্দর করে সরি এইভাবে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। সো এটাই, আর কোনো কিছু না, জাস্ট ছোট ছোট করে দেখাই দিলাম, তার তেমন কিছু এখানে নাই স্যার, বুঝছো? এবং এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি
কভার আপ মোটামুটি না খুব ভালো রকমের সিকিউ এর মধ্যে কভার আপ হয়েছে। আশা করি এখান থেকে যে কোনো ধরনের যদি সিকিউ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখা দিলাম। বাট হ্যাঁ আমি এটা বলতে পারি যে 100% চ্যাপ্টার কখনোই কমপ্লিট হয় না। যদি তুমি ডিটেলস ক্লাস করো তখন তোমার 100% আমি বুঝে বুঝে বোঝাতে পারবো। এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ডিএনএ পারা, ডিএনএ গঠন যেটা আছে ডাবল হেলিক্স মডেল বা এই যে সমস্ত যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু আমি ডিটেলসে ইন ডিটেলসে যতটুকু পড়ানো দরকার এত ডিটেলসে পড়ানো হয় নাই। পরীক্ষায় সামনে চলে আসছে, আমি জাস্ট উপর উপর একটু বুঝিয়ে দিছি। হ্যাঁ যদি একদম না বুঝো মুখস্থ করো, কিছু করার নাই। আর যদি বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দিয়ে যে ভালো করে ভালো কিছু তোমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যেই যে টপিকগুলো যতটুকু পড়াইছি আবার একটু দেখাই দিই। এই যে দেখো তোমাদের কোষপ্রাচীর গঠন কাজ খুবই খুবই ইম্পর্টেন্ট, কোষঝিল্লি খুবই ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্ট খুবই ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া, ডিএনএ গঠন, ডিএনএ আরএনএ পার্থক্য, ডিএনএ আরএনএ রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন সবগুলো পড়াই দিলাম। যদি পিডিএফ লাগে পিডিএফ ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কমেন্টে দেওয়া থাকবে। যদি কেউ কমেন্ট করো যে স্যার পিডিএফ দরকার, আমি রিপ্লাইতে পিডিএফ লিংক দিয়ে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই জিনিসপত্রগুলো পড়ে যাও। ঠিক আছে, ওকে, তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।